ওয়েলকাম টু মাই চ্যানেল ই স্টাডি হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয় টেন্স পুরোপুরি সহজভাবে শিখব। এই ভিডিওতে শেষ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে টেন্স নিয়ে আর কোনো ভয় থাকবে না। এই ভিডিওতে আমরা যা যা শিখব, 12টি প্রকারভেদ, টেন্সকে যে 12 ভাগে ভাগ করা হয় সেই 12টি প্রকারভেদ ইন ডেপথ অর্থাৎ ডিটেলসে শিখব আমরা। ডিটেলসে শিখব উদাহরণ সহ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্সের প্রতিটি ভাগের বিস্তারিত আলোচনা। মাস্টার স্ট্রাকচার চার্ট, একটি ছকের মাধ্যমে সব টেন্স এর গঠন প্রণালী মনে রাখার টেকনিক। এমন একটি টেবিল করে দেওয়া আছে, যেই টেবিলে একবার যদি তোমরা দেখো তাহলে চোখ দেখেই তোমরা একবারই বলে দিতে পারবে যে এটা কোন টেন্সে আছে। 3 নম্বর, V1, V2, V3 এর সঠিক ব্যবহার, কোন টেন্স এ ভার্ব কোন রূপ বসতে হবে তার শর্টকাট নিয়ম। কমন মিস্টেক্স, পরীক্ষায় বা কথা বলার সময় আমরা যে ভুলগুলো বেশিরভাগ করি তার সংশোধনের উপায়। লাইভ প্র্যাকটিস সেশন, অর্থাৎ ভিডিও শেষে থাকছে একটি কুইজ, যা দিয়ে আপনার শেখাটা যাচাই করতে পারবেন। একটি 10 মার্কের কুইজ থাকবে, সেই কুইজে তোমরা কত পাবে সেটা নিজেরাই চেক করে নিতে পারবে। আসলে যখন আমরা টেন্স নিয়ে আলোচনা করি, টেন্স শব্দটা নিয়ে যখন আলোচনা করি তখন আমরা চলে জানি যে ইংলিশ গ্রামারের 50% এই টেন্স নিয়ে পড়ে আছে। যদি পুরোটা হয়, এক কথায় পুরোটা যদি হয় ইংলিশ গ্রামার 100%, তাহলে 50% হচ্ছে এই টেন্স। তাহলে টেন্স কাকে বলে বা টেন্স কি, এগুলো প্রত্যেকটা চ্যানেলে বলে বলে অহরহ বা প্রত্যেকটা চ্যানেলে বলা হয়েছে যে টেন্স কি, কাকে বলে। তাই আমরা এদিকে গুরুত্ব না দিয়ে এর সঠিক শর্টকাট নিয়ম অল্প সময়ে বেশি শেখার চেষ্টা করব। তাই অল্প সময়ে আমরা বেশি শিখে নেব। টেন্স হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা বুঝি কাজটি কখন হয়েছে, অর্থাৎ কাজটির যে সময়। টেন্স বলতে কি বোঝায়? সময় বা কাল। সময় বা কাল। তাহলে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ইংরেজি গ্রামারে টেন্সকে ইংরেজি ভাষার মেরুদণ্ড বলা হয়। তাহলে টেন্স হচ্ছে ইংরেজি ভাষা কি মেরুদণ্ড। তাহলে ইংরেজি ভাষা কেউ যদি সঠিকভাবে শিখতে চায় তাকে কি শিখতে হবে? টেন্স অবশ্যই শিখতে হবে, টেন্স জানতে হবে। আমরা সকলেই জানি টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান, এটা হচ্ছে পাস্ট মানে হচ্ছে অতীত, আর হচ্ছে ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। এগুলো আমরা যারা গ্রামারের বই পড়েছি তারা আমরা সকলেই জানি যে টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, 2 হচ্ছে পাস্ট টেন্স, 3 হচ্ছে ফিউচার টেন্স। তাহলে আমরা যদি একটা সরল রেখা অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে পাস্ট, অর্থাৎ এটা একটা কাজ, এটা একটা কাজ যেটা হয়ে গিয়েছে, অর্থাৎ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে পাস্ট। যেটা বর্তমানে চলছে, বর্তমানে চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট। আর যেটা ফিউচারে বা ভবিষ্যতে হবে, ভবিষ্যতে হবে সেটা হচ্ছে ফিউচার। তাহলে এই পর্যন্ত আমরা কি শিখলাম? এই পর্যন্ত আমরা শিখলাম যে ইংরেজি ভাষার মেরুদণ্ড হচ্ছে টেন্স। টেন্স বলতে বোঝায় ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়, আর টেন্স শাব্দিক অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পাস্ট টেন্স, ফিউচার, প্রেজেন্ট টেন্স, আর সরি এটা পাস্ট টেন্স হয়ে গেছে, এটা ফিউচার টেন্স হবে। ফিউচার টেন্স প্রতিটি টেন্সকে আবার 4টি করে ভাগ করা হয়। মানে এই যে প্রেজেন্ট টেন্স আমরা শিখলাম,
একটু আগে পাস্ট শিখলাম, আর একটা যে ফিউচার শিখেছি, এদের প্রত্যেককে আবার 4 ভাগে ভাগ করা হয়। কীভাবে? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে শর্ট কীভাবে যদি আমরা লিখতে চাই, তাহলে এভাবে আমরা লিখতে পারি যে উপরে যদি আমরা একটা পয়েন্ট করি প্রেজেন্ট বলে, আর এটাকে 4 ভাগে আমরা ভাগ করতে পারি এভাবে। এটা হচ্ছে ইনডিফিনাইট, এটা কন্টিনিউয়াস, এটা পারফেক্ট, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে এখানে যদি আমরা করি অবলিক দিয়ে যে পাস্ট ফিউচার, তাহলে সহজ কথায় আমরা বলতে পারি যে টেন্সকে প্রধান 3 ভাগে ভাগ করা হয়। এক প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই 3 ভাগকে আবার প্রত্যেককে 4টে ভাগে ভাগ করা হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভিডিওতে আমরা প্রত্যেকটি ভাগ, এই যে 4টি ভাগ, এই 3টি ভাগ, প্রত্যেকটি ভাগ, এক কথার টেন্সের যে 12টি ভাগ আছে, প্রত্যেকটি ভাগকে আমরা ডিটেলসে শিখব। প্রত্যেকটি ভাগকে আমরা ডিটেলসে শিখব। তাহলে প্রথম যে ভাগ সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। আমাদের টেন্সের প্রথম যে ভাগ সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে আমরা তারপরে দেখলাম 4 ভাগে ভাগ করা হয়। টেন্সের প্রথম যে ভাগ সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সকে আবার 4টে ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট যাকে বলা হয়। প্রেজেন্ট ইনডিফিনাইটের আরেকটা নাম হচ্ছে সিম্পল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটকে আমরা সিম্পল প্রেজেন্ট এই নামে ডাকতে পারি। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট কাকে বলা হয়? কাজ নিয়মিত অভ্যাস বোঝায়। আরও সহজভাবে বুঝতে গেলে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য বোঝাতে এটি ব্যবহৃত হয়। এটা স্ট্রাকচার যদি দেখি আমরা, তাহলে প্রথমে কি হবে? সাবজেক্ট হবে একটা, তারপর একটা V1 হবে অথবা V5 হবে। আমরা V5 V1 নিয়ে পরে আলোচনা করব। তারপরে কি হবে? অবজেক্ট হবে। যেমন আমরা যদি এই সেন্টেন্সটা লক্ষ্য করি, তাহলে হচ্ছে আই আছে, যে আই প্লে ফুটবল। তাহলে এখানে আই মানে হচ্ছে আমি, অর্থাৎ কর্তা। এটা হচ্ছে কি? সাবজেক্ট। প্লে মানে হচ্ছে খেলা করা, এটা হচ্ছে কি? V1 অর্থাৎ ভার্ব। আর ফুটবল কি খেলি? ফুটবল খেলি। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে
আমরা টেন্সের প্রথম ভাগ যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইটের বলতে বুঝলাম যে কাজ নিয়মিত হবে, অভ্যাসগত হবে, চিরন্তন সত্য হবে, এরকম যদি সেন্টেন্স এরকম কথা বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। এর স্ট্রাকচার হবে সাবজেক্ট, পাশে যদি আমরা লক্ষ্য করি এটা সাবজেক্ট হবে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ V1, আরটা যেটা হয় সেটা হচ্ছে V5 বলি আমরা। এটা নিয়ে একটু পরে আলোচনা করব, ভিডিওটি দেখতে থাকো। আর লাস্টে বেলা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের শেষে ইএস বা এস যোগ হয়, এটা নিয়ে একটু আলোচনা করব আমরা পরে। এবার এই যে হি প্লেজ ফুটবল, এই দেখো এখানে আই ছিল তাই এখানে V1 হয়েছে। এবার এখানে চলে এসছে হি, এবার এখানে প্লে ছিল এটা হয়ে গিয়েছে প্লেজ, একটা এস নতুন করে যোগ হয়েছে। সেমভাবে শি রিডস, তো রিড হলো V1, রিড হচ্ছে V1। আর V5 বলতে আমরা বুঝি যখন ভার্বের শেষে, যখন কোনো ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়ে যায় তখন আমরা ওটাকে V5 বলি। সাধারণ অবস্থায় আমরা জানি V1 V5 ভার্বকে 3 ভাগে ভাগ করা হয়, V1 V2 V3, কিন্তু আমরা এই ভিডিওতে শিখব 5টি ভাগে, V4 আর V5। পরবর্তীতে আমি আলোচনা করছি এটা নিয়ে। পরবর্তী ভাগে চলে যাব, সেটা হচ্ছে আমরা যে একটু আগে শুনলাম যে গুরুত্বপূর্ণ দেওয়া ছিল যখন সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ 3RD লিখি আমরা, থার্ড পারসন অতটা না লিখে, তখন ভার্বের শেষে V1 প্লাস ইএস অথবা এস যোগ হয়। তাহলে আমরা পার্সন কাকে বলবো? পার্সন বলতে পুরুষ কি, অর্থাৎ পার্সন হলো বাক্যে যে কথা বলা হয়েছে কার সাথে বলা হয়েছে আর কাকে নিয়ে বলেছে। সহজভাবে যে কথা বলছে, যার সাথে কথা বলছে, যার সম্পর্কে কথা বলছে, এই তিনটি যদি বোঝায় তাহলে তাকে পার্সন বলে। পার্সনকে প্রধান 3 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন অন্যান্য পুরুষ। তাহলে পার্সন বলতে বোঝায় এক কথায় কর্তা, বাক্যে যে কথা বলছে কার সাথে বলছে বা কাকে নিয়ে বলছে ওটা, এক কথায় কর্তাকে বোঝায় পার্সন। এই পার্সনকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফার্স্ট, যেটাকে আমরা 1 এস লিখে পার্সন লিখি। সেকেন্ডকে আমরা গোটা এইভাবে লিখে 2ND লিখে আবার পার্সন লিখি। আর থার্ড এটাকে না লিখে 3RD লেখার পর আমরা পার্সন লিখি। তাহলে আমরা এই ভিডিওতে শিখলাম প্রথমত টেন্স কাকে বলা হয়, টেন্সের প্রকারভেদ, টেন্সকে প্রত্যেকটা টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়, তারপর 3। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম প্রথমত টেন্স কাকে বলা হয়, টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়, তাদেরকে আবার কয় ভাগে ভাগ করা হয়। তারপরে প্রথম ভাগ নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে, এবার আমরা পার্সন নিয়ে চলছি। এবার আমরা শিখলাম পার্সনকে 3 ভাগে ভাগ করা হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এর ফার্স্ট পার্সন কে বা কারা তা নিয়ে একটু আলোচনা করা যাক। ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ যে নিজে কথা বলছে, অর্থাৎ যে নিজে বলে তাকে ফার্স্ট পার্সন বলা হয়। যেমন আই এবং উই, আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন। সহজ কথায় মনে রাখার বিষয় হচ্ছে আই এবং উই যখনই থাকবে সেটাকে আমরা কী ভাববো, এটা ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে অনলি ইউ, ইউটা হচ্ছে অনলি সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন আই উই আর ইউ, আই উই আর ইউ বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো হচ্ছে কি থার্ড পার্সন। তাহলে আমরা সহজভাবে যদি বলতে চাই তাহলে হবে আই উই অ্যান্ড ইউ। এই তিনটে বাদ দিয়ে, এই তিনটে যা কিছু আছে
সব হচ্ছে থার্ড পারসন। যেমন হি, শি, ইট, দে। তাহলে পার্সন শিখলাম আমরা যে পার্সন প্রধানত তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন অনলি ইউ, আর থার্ড পার্সন অর্থাৎ আই উই এই তিনটে বাদ দিয়ে যেগুলো আছে সব থার্ড পার্সন। শর্ট ট্রিক এক্সামের জন্য, অর্থাৎ পরীক্ষার বিষয়ে তো তোমরা এত ডিটেলস দেখতে পারবে না, তার জন্য পরীক্ষার জন্য কিছু শর্ট ট্রিক। ফার্স্ট ট্রিক হচ্ছে আই উই, সেকেন্ড হচ্ছে ইউ, আর থার্ড হচ্ছে হি, শি, ইট, দে। যেখানে আই আছে সেটা ফার্স্ট পার্সন, যেখানে ইউ আছে সেটা সেকেন্ড পার্সন, যেখানে বাকি সব থার্ড পার্সন, যেটা একটু আগে বললাম। এবার যেটা জানার বিষয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট অনলি একটি মাত্র টেন্স যেটা একটু নিয়ম মেনে চলে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট যখন সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, বারবার বলছি সিঙ্গুলার, এ কথাটা মনে রাখার বিষয়, সিঙ্গুলার হয়, থার্ড পার্সন হবে অথবা আর সিঙ্গুলার হতে হবে ওকে। তাহলে কি হবে, ভার্বের শেষে ইএস অথবা এস যোগ হবে। যেমন হি থার্ড পার্সন, তো যদি আমরা বলি হি প্লে ক্রিকেট, তাহলে এই বাক্যটি ভুল হয়ে যাবে, কারণ হি হচ্ছে আমরা জানি থার্ড পার্সন। এবার থার্ড পার্সন হি হওয়ার মানে সেই, হি মানে হচ্ছে সেই, এই সে হি দিয়ে একজনকে বোঝায়, একজন ছেলে খেলে। তাহলে এই যে একজন থার্ড পার্সন, তখন এর ক্ষেত্রে কী হবে, একটা এস যোগ হবে, প্লেস হবে। কিন্তু এই জায়গায় যদি বলি তারা খেলছে, তারা, দে, দে প্লে ক্রিকেট, তাহলে কিন্তু ভুল হবে না, কারণ দে বলতে বোঝাচ্ছে তারা অর্থাৎ অনেকগুলো ছেলে, একজন না। তাহলে থার্ড পার্সন যদি প্লুরাল হয়, থার্ড পার্সন যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে কিন্তু এস বা ইয়েস যোগ হবে না। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় তাহলেই আমরা ভার্বের শেষে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইএস বা এস যোগ করব। যেমন কয়েকটা দেওয়া আছে দেখো, হি গো এটা হচ্ছে ভুল, তাহলে এখানে কি হবে, হি গোজ। শি প্লে এটা ভুল, শি প্লেজ হবে। কিন্তু এই জায়গায় হি থেকে যদি এটা প্লুরাল থাকতো, অর্থাৎ দে মানে তারা খেলায়, তাহলে কিন্তু অনলি গোই হতো, এটা গোজ হতো না, কারণ এটা হচ্ছে কি প্লুরাল। পরবর্তীতে আমরা সিঙ্গুলার প্লুরাল নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা সাধারণ মিস্টেক বা ভুল করে থাকি। হি হ্যাভ এ কার, হি হ্যাজ এ কার। দে ইজ প্লেয়িং, দে আর প্লেয়িং। আই ইজ হ্যাপি, আই অ্যাম হ্যাপি। এই ইজ, অ্যাম, আর নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। হ্যাভ, হ্যাজ নিয়েও পরবর্তীতে আলোচনা করব আমরা। তাহলে এই যে একটা সেকশন দিয়ে আছে প্র্যাকটিস সেকশন, যারা যারা ভিডিওটি দেখছো তারা এই প্র্যাকটিস সেশনটি অবশ্যই কমেন্ট বক্সে এর অ্যান্সার তোমরা জানাবে। আমি অ্যান্সার চেক করে রেজাল্ট অবশ্যই বলে দেব। সঠিকগুলো কি হবে, প্র্যাকটিস সেটটি অবশ্যই তোমরা করে কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু আগে করলাম প্রেজেন্ট ইনডিফিনাইট, এবার করবো আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে এটি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আমি এখন পড়াচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে কোনো কাজ চলছে।
এর যদি স্ট্রাকচার আমরা দেখি সহজভাবে, তাহলে সাবজেক্ট হবে এম ইজ আর হবে, ভি অন হবে, সঙ্গে আইএনজি যোগ হবে। বারবার এই বিষয়টা ভাইটাল বিষয়, ভি অন, বারবার ভি অন প্লাস আইএনজি, সহজ নিয়ম, ভি ওয়ান প্লাস আইএনজি, তাহলে কি হবে, এটাকে বলা হয় V4। অর্থাৎ ভি ওয়ান থাকবে, তার সঙ্গে যখনই আইএনজি যোগ হয়ে যাবে ওটা আর ভি ওয়ান থাকবে না, সেটা V4 হয়ে যাবে। একটু আগে যেটা বললাম আমি যে V1 V2 V3 V4 V5, V4 বলতে বোঝায় যে V1 প্লাস আইএনজি ইজ ইকাল টু V4। তাহলে V4 আমরা এই V4 সমান কী পাবো, V4 ইজ ইকাল টু V1 প্লাস আইএনজি ইজ ইকাল টু V4। কয়েকটা উদাহরণ আমরা দেখে নেব। আই অ্যাম রিডিং, শি ইজ কুকিং, দে আর প্লেয়িং। যেটা মনে রাখার বিষয়, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাবো কোনো কাজ, যদি কোনো সেন্টেন্সে যদি নাও থাকে, অ্যাট দ্য মোমেন্ট থাকে, তাহলে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। যেমন হি ইজ রিডিং নাও, সে এখন একটি বই পড়ছে। এই যে নাও শব্দটা আছে, এই যে নাও, এটা সঠিক নিয়ম, অল্প সময়ের মধ্যে ট্রিক ধরার নিয়ম। এই যে নাও, অ্যাট দ্য মোমেন্ট, এমন কোনো যদি বাক্যে থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দেবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট। বারবার বলা হচ্ছে ভিডিও শেষের দিকে আমি একটা স্ট্রাকচার রেখেছি, যে স্ট্রাকচার দেখে তুমি সহজেই বলে ফেলবে এটা কোন টেন্স, এবং তুমি সহজেই পরিবর্তন করতে পারবে। কোনো টেন্স যদি দেওয়া থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট করতে পারবে সহজেই, প্রেজেন্ট পারফেক্ট করতে পারবে, ফিউচার কন্টিনিউয়াসও করতে পারবে, ফিউচার ইনডিফিনাইট করতে পারবে, সহজ নিয়ম। শুধুমাত্র একটা নিয়ম তুমি দেখবে, তাহলে সহজে করবে। এরকম একটা চার্ট তৈরি করা আছে ভিডিও শেষের দিকে। তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। প্রেজেন্ট পারফেক্ট বলতে বোঝায় কাজ শেষ হয়ে গেছে কিন্তু ফল এখনও আছে, এমন যদি হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে, হ্যাভ অথবা হ্যাজ হবে, V3 হবে, আর অবজেক্ট হবে। যেটাকে পাস্ট পার্টিসিপলও বলি আমরা। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে। যেমন আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, বাড়ির কাজ কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু বাড়ির কাজটা এখনও আছে। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, শি হ্যাজ গন হোম। এবার প্রেজেন্ট পারফেক্ট চেনার নিয়ম কি, যে কোনো বাক্যে সঠিক সহজে অল্প সময়ে কিভাবে চিনব আমি। অল্প সময় চেনার নিয়ম হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে অলরেডি, জাস্ট, ইয়েট এইগুলো থাকে তাহলে আমরা সহজে চোখ বন্ধ করে বলে ফেলবো এটা প্রেজেন্ট পি পারফেক্ট। যে আই হ্যাভ অলরেডি ফিনিশড, আমি এখনই শেষ করে ফেলেছি, অর্থাৎ কাজটি শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও শেষ আছে বা এখনও আছে, এমন বোঝালে। পরবর্তী চলে যাব আমরা। পরবর্তী হ্যাভ এবং হ্যাজ কি, আমরা একটু আগে দেখলাম যে নিয়মটা যখন স্ট্রাকচার দেখলাম আমরা, তখন দেখলাম যে সাবজেক্ট ছিল, তারপরে কি ছিল, হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এই যে হ্যাজ হ্যাভ, এই জিনিসটা আসলে কি? হ্যাভেজ মানে হলো আছে, রাখা, অধিকার থাকা। অর্থাৎ আমরা অনেকেই জানি যে আমার একটা ছাতা আছে, আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, যখন বলি আমরা তখন আই হ্যাভ আ হোম বা রুম, যা বলো, আই হ্যাভ এ পেন। তাহলে এগুলো সহজে আমরা জানি, হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে, এইভাবেই আমরা জানি। আমার একটি কলম আছে, তখন আমরা কী বলবো, আই হ্যাভ এ পেন। তার একটি বই আছে, শি হ্যাজ এ বুক। কোথায় হ্যাভ ব্যবহার হয়, কোথায় হ্যাজ ব্যবহার, এইটা হচ্ছে আসল বিষয়। মানেটা যতটা দরকার না, তার চেয়ে বেশি দরকার যে কোথায় হ্যাভ ব্যবহার করবে আর কোথায় হ্যাজ ব্যবহার করবে। এবার যখন আমরা পার্সন শিখলাম তখন আমরা জেনেছি যে ফার্স্ট পার্সন ছিল কে,
আর সেকেন্ড পার্সন ছিল কে? তাহলে আমরা শিখেছি ফার্স্ট পার্সন ছিল আই এবং উই, আর সেকেন্ড পার্সন ছিল ইউ। এর সাথে একটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে প্লুরাল। তাহলে সহজ কথায়, যখন সাবজেক্টে আই, উই, ইউ আর প্লুরাল কোনো থাকবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কি হবে? তারপরে হ্যাভ ব্যবহার হবে। যদি সাবজেক্ট হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর প্লুরাল, তাহলে সাবজেক্টের পরে কি যোগ হবে? হ্যাভ যোগ হবে। এবার ফার্স্ট পার্সন আমরা জানি আই, উই, সেকেন্ড পার্সন জানি ইউ, আর প্লুরাল বলতে কোনো জিনিস বোঝায়, একের অধিক বোঝায়, তাকে প্লুরাল বলা হয়। তাহলে এর সঠিক নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ হবে, অবজেক্ট হবে। যেমন আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে তো হ্যাভই তো আছে, এ কার গোটাটা হচ্ছে অবজেক্ট, ইউ সাবজেক্ট, হ্যাভ, তারপরে এ বাইক হচ্ছে অবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট। এই দেখো এখানে ছিল ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, কিন্তু এটা থার্ড পার্সন, কিন্তু এটা কি? প্লুরাল। থার্ড পার্সন হলো, এটা হচ্ছে প্লুরাল। তার কি তারপর তার জন্য কি হয়েছে? হ্যাভ হয়েছে। এবার হ্যাজ কোথায় বসে? এবার হ্যাজ বসে ঠিক সেমভাবে, থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয়, থার্ড পার্সন যখন সিঙ্গুলার হবে তখন হবে হ্যাড। আর অ্যানি নেম, কোনো যদি নাম থাকে, তাহলে কি হবে? হ্যাজ ব্যবহার হবে। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্রথমে, তারপরে হ্যাজ, তারপর অবজেক্ট। যেমন হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, ইট থার্ড পার্সন সিঙ্গুলার। এখানে যদি থাকতো রাম, তাহলে কি হতো এখানে? হ্যাজ না হ্যাভ? হ্যাজ অর হ্যাভ? কোনটা হবে? যেহেতু নাম, মানে নেম বললাম না আমি, কোনো যদি নাম বোঝায় তাহলে কি হবে? হ্যাজ হবে। তাহলে উত্তর শর্ট ট্রিক হচ্ছে হ্যাভ, আই, উই আর দে, অর্থাৎ প্লুরাল যদি হয়, আরটা হচ্ছে প্লুরাল হবে এখানে, সরি এখানে প্লুরাল যোগ করা হয়নি। আর হি হ্যাজের হচ্ছে এটা সিঙ্গুলার হবে, যেটাকে নেম বোঝায়, অ্যানি নেম। একজন হি সি হলে হ্যাজ বেশি, হ্যাজ, আর বেশি বা আমি তুমি হলে হ্যাভ। যেটা বেশি বলা হয়েছে এখানে, এই যে একটা হাইলাইট করা আছে হলুদ কালার দিয়ে, এটা আমি তুমি হলে বেশি বা আমি তুমি, বেশি বলতে বোঝায় প্লুরাল, বেশি বলতেই বোঝায় প্লুরাল। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন যখন দেখি আমরা যে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে এখানে একটা, তো যারা যারা ভিডিওটি দেখছো তাদেরকে প্রত্যেকের কাছে অনুরোধ, প্র্যাকটিস সেটটি তোমরা খাতায় করো, করার পরে কমেন্টে তোমরা জানাও, অথবা পজ করো ভিডিওটি, পজ করে অ্যান্সার দাও, তারপর মিলিয়ে নাও। লাস্টে বেলায় তোমরা যখন কমেন্ট করবে এর সঠিক উত্তরটা আমি রিপ্লাই করব। প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে অবশ্যই প্র্যাকটিস সেট করবে। প্র্যাকটিস সেট খুবই দরকার। যেমন হি এর পরে হ্যাভ হবে না হ্যাজ হবে, আয়ের পরে হ্যাভ হবে না হ্যাজ হবে, দের পরে হ্যাভ হবে না হ্যাজ হবে, অবশ্যই দরকার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কাজ শুরু হয়েছে আগে, এখনও চলছে। অর্থাৎ কোনো কাজ আগে শুরু হয়েছে কিন্তু তা এখনও চলছে, মানে কাজটা এখনও বন্ধ হয়নি। অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়েছে, এখনও চলছে। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে যদি বলি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, বা আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং। তাহলে এই যে পড়ার কাজটা কি হয়েছে, 2 ঘন্টা আগেই শুরু হয়েছে, কিন্তু পড়ার যে ফল এখনও চলছে। অর্থাৎ সকাল থেকে বৃষ্টিটা সকালে শুরু হয়েছে, সকালে বৃষ্টিটা শুরু হয়েছে, কিন্তু এখনও এর কি আছে, প্রভাবটা এখনও আছে। অর্থাৎ এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। এমন কোনো যদি মানে যে কন্ডিশন বোঝায় তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ হবে, তারপরে বিন যোগ হবে একটা, তারপরে V1 হবে, দিয়ে আইএনজি হবে। আমি আর
আমি আগেই বলে দিয়েছি V1 প্লাস আইএনজি ইজিক্যাল টু কী বলি আমরা বলি V4। তাহলে আমরা সহজ ভাষায় জানি যে V1 প্লাস আইএনজি ইজিক্যাল টু V4। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর হ্যাভ তো নিয়ম অনুসারে হ্যাভ বিন। স্টাডি হচ্ছে V1, স্টাডি এইটুক হচ্ছে V1, আর সঙ্গে আইএনজি যোগ হয়েছে। ফর টুয়ার্ডস, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফর, সিন্স, এইগুলো খুব দেখা যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পরবর্তীতে চলে যাব আমরা। পরবর্তীতে পাস্ট টেন্স। এতক্ষণ আমরা প্রেজেন্ট নিয়ে আলোচনা শেষ করলাম। যাদের যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা কমেন্টে জানাবে কোথায় সমস্যা হচ্ছে, আমি তাদেরকে পার্সোনাল গিয়ে সাহায্য করব। পাস্ট টেন্স এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রেজেন্ট নিয়ে, মানে বর্তমান কাল নিয়ে। এবার করবো আমরা অতীত নিয়ে। অতীতে কোনো কাজ সাধারণভাবে ঘটেছিল, অতীতে কাজ হয়েছে এমন বোঝালে সাধারণভাবে যদি কোনো কাজ হয়ে থাকে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আমি খেলেছিলাম, আমি খেয়েছিলাম, এমন। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে, পাস্ট ফর্ম বা V2 হবে। পাস্ট ফর্ম বা V2কে বলা হয় পাস্ট ফর্ম, আর অবজেক্ট হবে। এক্সাম্পল যেমন আই ওয়েন্ট টু স্কুল। তোমাদের জন্য প্রশ্ন থাকছে যে এটার যদি আমরা প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনাইট করি, তাহলে কি হবে? যারা পারবে তারা অবশ্যই কমেন্টে জানাও। তাহলে প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার যারা মনে রেখেছো তাদের যদি মনে রাখা হয় তাহলে কি হবে? প্রথমে ছিল কি? সাবজেক্ট ছিল, তারপরে V1 অথবা V5 প্লাস অবজেক্ট। তাহলে এটা যদি আমি এখানে লক্ষ্য করি তাহলে সাবজেক্ট কি আছে? আই, ওটা তো পরিবর্তন হবে না। এটা আমাদের জানতে হবে এই যে ওয়েন্ট যে ভার্বটা দেওয়া আছে, ওয়েন্ট, এটা আসলে কি? আমরা জানি যেহেতু ফার্স্ট ফর্মে V2 থাকে তাহলে অবশ্যই এটা V2, অবশ্যই এটা V2। তাহলে এর V1 কি? V1টা কি? তাহলে যারা যারা জানো তাদের জন্য বলছি, গো হচ্ছে V1। তাহলে আমরা জানি প্রেজেন্ট সিম্পলের নিয়ম V1 হয়, V1। যেহেতু সাবজেক্ট হচ্ছে কি ফার্স্ট পারসন, তাহলে V1 হবে, V5 হবে না। তো সাবজেক্ট হচ্ছে আই, তাহলে V1 কি? গো। আর বাকি যেটা অবজেক্ট, অবজেক্টের কোনো পরিবর্তন হয় না, তাহলে টু স্কুল। এবার ফার্স্ট ইনডিফিনিট চিনার নিয়ম কি? সহজে চিনব কি করে আমি? এতগুলো রুল নিয়ম ফলো না করলে হঠাৎ করে চিনব কি করে? হঠাৎ চেনার নিয়ম হচ্ছে যদি কোনো সেন্টেন্সে স্টারডে, লাস্ট নাইট, অ্যাগো এইগুলো থাকে তাহলে এটা আবার চোখ বন্ধ করে সহজেই বলে ফেলতে পারি এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইটে আছে। যেমন আই ওয়েন্ট স্টারডে, আই হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, স্টারডে যেটা বললাম চেনার সহজ উপায়, মানে গতকাল আমি গিয়েছিলাম। পরবর্তীতে চলে যাব। পরবর্তী ভার্ব ফর্ম টিক, অর্থাৎ সহজে ভার্ব ফর্ম কী করে মনে রাখবো আমরা? এখানে তিনটি ভার্ব ফর্ম দেওয়া থাকলেও, অর্থাৎ V1, V2, V3, V4, V5, এইভাবে যদি আমরা শিখি সহজ হবে। তাহলে তাহলে আমরা এইভাবে দুই তিনটে ভার্বে ট্রাই করি বা চেষ্টা করি। যেমন গো আছে এখানে, তাহলে আমরা জানি গো হচ্ছে রুট ফর্ম, এর V2 হচ্ছে ওয়েন্ট, আর V3 কি যারা জানো তারা বলো? গন। আর V4 কি? V4 এর নিয়ম আমি বলেছিলাম, V4টা হচ্ছে সহজ ভাষায় V1 হবে প্লাস আইএনজি ইজিক্যাল টু V4। তাহলে V1 কি ছিল? গো ছিল, তাহলে আমি গো বসাবো প্রথমে। আর তা কি বললাম? V1 প্লাস আইএনজি, মানে তার সঙ্গে শুধু আইএনজি যোগ করে দেবো, তাহলে গোইন। আর V5 বলতে কি বোঝায়? V1 হবে প্লাস ES অথবা এস ইজিক্যাল টু V5। এটা সহজ করে মনে রাখার নিয়ম, সহজ করে মনে রাখার নিয়ম। তাহলে তাহলে গো হচ্ছে V1,
আর এর সঙ্গে কী যোগ হবে, ইএস যোগ হয়ে যাবে, তাহলে গোজ। তাহলে ভি ওয়ান হচ্ছে গো, ভি2 ওয়েন্ট, ভি3 গন, আর ভি4 গোয়িং, ভি5 গোজ। আরও কয়েকটা ভাব দেখি, যেমন প্লে, খেলা, প্লে হচ্ছে ভি1, ভি2 কী হবে, প্লেড, ভি3, ভি3ও প্লেড, ভি4, ভি4 এর নিয়ম কি, প্রথমে ভি1 লিখবো আমরা, তার সঙ্গে কী যোগ করবো, আইএনজি। ভি5 প্রথমে ভি1 লিখবো, তার সঙ্গে কী যোগ করবো, এস অথবা ইএস, তো এখানে ইএস হবে। এটারও একটা নিয়ম আছে, ইএস বা এস কখন যোগ হয় এটার নিয়ম আছে। যাদের এইটা সমস্যা হয় তারা কমেন্টে জানাবে, আমি একটা ভিডিও নিয়ে আসবো কোথায় ইএস বা কোথায় এস যোগ হয় সেটা নিয়ে। একটা জিনিস যেটা মাথায় গেঁথে রাখতে হবে সেটা হচ্ছে, এটা ভোলাই যাবে না, যারা টেন্স শিখছো তাদের ভোলাই যাবে না, সেটা হচ্ছে ভি2 হয় পাস্ট টেন্সের জন্য, আর ভি3 হয় প্রেজেন্ট পারফেক্টের জন্য, পারফেক্ট টেন্সের জন্য। এই ভি3 জন্ম হয়েছে শুধু পারফেক্ট টেন্সেরই জন্য, আর আরটা হচ্ছে ভয়েসের জন্য। এই দুটি কারণেই ভি3 ব্যবহার হয়, তা বাদ দিয়ে পৃথিবীতে কোথাও ভি3 ব্যবহার হয় না। আর ভি2 হচ্ছে পাস্ট টেন্সের জন্য, আর ভি3 পারফেক্ট টেন্সের জন্য, এইটুকু মনে রাখতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এতক্ষণে আলোচনা করছিলাম আমরা পাস্ট ইনডিফিনাইট, এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, বা অতীতে কোনো কাজ চলছিল এমন বোঝালে, অর্থাৎ তারা অতীতে খেলছিল, মানে অতীতে কোনো কাজ চলছিল সেটা বোঝাতে আমরা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। যেমন তারা ক্রিকেট খেলছিল, আমি পড়ছিলাম, বা তারা খেলছিল। স্ট্রাকচার প্রথমে কি হবে, সাবজেক্ট হবে, তারপরে ওয়াজ অথবা ওয়ার, তারপরে কি হবে, ভি1 হবে প্লাস আইএনজি, অথবা ভি4 যেটাকে বলি আমরা, প্লাস অবজেক্ট। তাহলে এটা আমরা লক্ষ্য করি যদি, যে দে ওয়ার প্লেইং ক্রিকেট, এখানে দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার হচ্ছে, এটা কন্টিনিউয়াসের নিয়ম, তার ওয়ার চলে এসছে, এটা হচ্ছে ভি4, আর এটা হচ্ছে অবজেক্ট। পরবর্তী চলে যাব পাস্ট পারফেক্ট টেন্স। অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট, এক কাজ আগে শেষ, তারপর আরেক কাজ, মানে অতীতে যে দুটো কাজ হয়ে গেছে কিন্তু একটা কাজ আগে হয়েছে আর একটা কাজ পরে হয়েছে। যেমন আই হ্যাড ফিনিশ ওয়ার্ক বিফোর হি কেম, আই হ্যাড ফিনিশড ওয়ার্ক বিফোর হি কেম, অর্থাৎ সে আসার পূর্বেই আমি কাজটি শেষ করে ফেলেছি। তাহলে এখানে একটা দুটো কাজ হয়েছে, আই হ্যাড ফিনিশড ওয়ার্ক এখান থেকে একটা, আর হি কেম এখান থেকে একটা বাক্য, দুটো বাক্য এখানে, মধ্যে একটা বিফোর যোগ হয়েছে, কিন্তু এখান থেকে দুটো বাক্য, এখান থেকে একটা বাক্য, এখান থেকে একটা বাক্য। তাহলে আই হ্যাড ফিনিশড ওয়ার্ক, আমি কাজ শেষ করে দিয়েছি। কীভাবে শেষ করেছি, বিফোর মানে হচ্ছে আগে, হি কেম তার আসার পূর্বে আমি কাজটি শেষ করে দিয়েছি। শি হ্যাড লেফট দ্য প্লেস, সে জায়গাটি ছেড়ে দিয়েছে। বিফোর আই রিচ, মানে আমি পৌঁছানোর পূর্বেই সে জায়গাটি ছেড়ে দিয়েছে। যেমন আরেকটা উদাহরণ দিয়েছে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল, মানে স্টেশনে পৌঁছায়নি তার আগে ট্রেন চলে গিয়েছে। এবার কথা হচ্ছে, এই সব টেন্সগুলো সহজে জানা বা বোঝার জন্য তোমাদের যেটা প্রথমত করতে হবে সেটা হচ্ছে তোমাদের ভি1
V2 আর V3 এই স্ট্রাকচারে কমপক্ষে 100টি ওয়ার্ডকে তোমাদের মুখের আগায় রাখতে হবে, যেগুলো দেখে তুমি বলে দিতে পারবে। অর্থাৎ তোমরা কোনো কোনো বাক্যে সেন্টেন্সে একটা ভার্ব দেখলে ভার্বটার দেখার পরে সে ভার্বটার V1 কী হবে, V2 কী হবে দেখেই বলে দিতে পারবে, তাহলেই পাস্ট পারফেক্ট করতে কোনো অসুবিধা হবে না। এই ভিডিওতে শুধুমাত্র আমি এক টেন্স থেকে আর টেন্সে কীভাবে পরিবর্তন করবে সেইটা মূলত সেই দিকে লক্ষ্য দিয়েছি আমি। পরবর্তীতে স্পিকিং ইংলিশে বা স্পোকেনে কিভাবে ইউজ করা হয় সেটা নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছিল, অতীতে কিছু সময় চলেছিল কাজ সেটা বোঝাতে, মানে অতীতে কাজ হয়েছে কিন্তু অনেকক্ষণ ধরে হয়েছে সেটা বোঝাতে। যেমন সে 2 ঘন্টা ধরে কাজ করেছিল, হি হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, বা দে হ্যাড বিন প্লেয়িং সিন্স মর্নিং, তারা সকাল থেকে খেলছিল। তাহলে আগে কোনো কাজ হয়েছে কিন্তু সে কাজটা কী ছিল, সময়টা ছিল অনেক লম্বা। এর স্ট্রাকচার তোমরা দেখে নাও, সাবজেক্ট হ্যাড বিন V1 প্লাস আইএনজি। যেখানে এই কন্টিনিউয়াস শব্দটি চলে আসবে তার সঙ্গে V4 কম্পালসারি, মানে V4 এর জন্ম হয়েছে কন্টিনিউয়াসের জন্য, যেমন V3 এর জন্ম হয়েছে পারফেক্টের জন্য, V2 এর জন্ম হয়েছে পাস্টের জন্য। এগুলো মাথায় রাখতে হবে তোমাদের, যে কন্টিনিউয়াস যখনই চলে আসবে তখন V4 হবে। V4 বলতে আমরা বুঝি V1 প্লাস আইএনজি। আর পারফেক্ট টেন্স যখন চলে আসবে তখন V3 হবে, আর পাস্টে আসবে তখন V2 আসবে, আর বাকি ক্ষেত্রে V1 অথবা রুলস অনুযায়ী। ফিউচার টেন্স, এবার এতক্ষণ আমরা শিখলাম ভিডিওতে যে প্রেজেন্ট হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, এবার আমরা ফিউচারে মানে শেষের দিকে চলে এসেছি, আর কয়েকটা করলেই শেষ হয়ে যাবে। তো ভবিষ্যৎ কোনো কাজ হবে বোঝালে ফিউচার টেন্স হয়, সাধারণ ভবিষ্যৎ। যেমন আমি কলকাতা যাব, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, শি উইল হেল্প ইউ, তোমাকে সে সাহায্য করবে। মানে কোনো কাজ সাধারণভাবে ভবিষ্যৎকালে হবে এমন বোঝাতে গেলে সেটা ভবিষ্যৎকাল, এই ফিউচার টেন্স হয়। এটা স্ট্রাকচার সাবজেক্ট হবে, উইল হবে, V1 হবে। এবার হ্যাঁ, একটা কথা যেটা হচ্ছে, আগে যে শ্যালটা ব্যবহার করা হতো, এখনকার বর্তমান আধুনিক গ্রামারে অর্থাৎ বর্তমান সময়ে আয়ের পরে উইলও ব্যবহার হয়। আগে যেটা শ্যাল ব্যবহার হতো, এখন শ্যালের অনেকটাই ব্যবহার কমে গেছে, শ্যালটা ব্যবহার খুবই কম হয়, উইল দিয়ে হয়ে যায়। তাই কিছু ক্ষেত্রে শুধুমাত্র উইল থাকে, সেটা ভুল না, কারণ এখন শ্যালের ব্যবহারটা খুবই কমে গেছে, শ্যালটা অনেকেই ব্যবহার করে না, তবে ব্যবহার করলে ভুল না। এবার ফিউচার টেন্স দেখে চিনব কী করে, হঠাৎ করে যদি টুমরো থাকে, নেক্সট উইক থাকে, এমন কোনো শব্দ থাকলে সেটা চোখ বন্ধ করে আমরা বলে দেব সেটা হবে কি ফিউচার টেন্স। এর আগে যেমন দেখলাম স্টারডে থাকলে কি হবে পাস্ট টেন্স, নাও থাকলে যেমন হবে এটা এর পড়লাম প্রেজেন্ট টেন্স। সেমভাবে টুমরো, নেক্সট উইক থাকলে এগুলো থাকলে কি হবে ফিউচার টেন্স হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, মানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝালে তখন হয়। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে উইল হবে, তার সঙ্গে একটা বি যোগ হবে, দিয়ে V4 হবে, যেটা V1 প্লাস আইজি সেটা V4 বললাম একটু আগে, V4 হবে। তোমাদের দেওয়া আছে দেখো, আই উইল বি রিডিং, দে উইল বি প্লেয়িং। এইসব টেন্সগুলোতে বেশি নিয়ম না, সবচাইতে বেশি নিয়ম যেটা ফলো করে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। সবচাইতে বেশি নিয়ম ফলো করে যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। যারা প্রেজেন্ট সিম্পল বুঝে নিয়েছে তাদের টেন্স ব্যাপারে কোনো কঠিন কিছুই নেই, কারণ সবচাইতে বেশি নিয়ম ফলো করে এই টেন্সটা।
বাকিগুলো এমনি স্ট্রাকচার মনে রাখলেই হয়ে যায়, শুধুমাত্র তুমি এই স্ট্রাকচারটা একটু ফলো করো, 2-1 দিন প্র্যাকটিস করো, দেখো এমনি তোমাদের মুখস্থ করার দরকারই নাই, এমনি হয়ে যাবে। পরবর্তী চলে যাব ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ হয়ে যাবে এভাবে, সাবজেক্ট হবে শ্যাল বা উইল হ্যাভ হবে পাস্ট পার্টিসিপেল বা V3 যেটাকে বলা হয়। আমি বারবার বলেছি যখন পারফেক্ট টেন্স চলে আসবে তখনই V3, পারফেক্ট টেন্সেই V3। ফিউচার পারফেক্ট স্ট্রাকচার তুমি দেখো, সাবজেক্ট হবে উইল হ্যাভ V3, যে আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, শি উইল হ্যাভ অ্যারাইভড। পরবর্তী ভিডিওতে আমরা স্পোকেনের ফর্ম অনুযায়ী স্পোকেন ইংলিশের যে আছে অর্থাৎ স্ট্রাকচার আছে সেই অনুযায়ী এই টেন্সকে আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র একটা টেন্সের স্ট্রাকচারে সাধারণ ধারণা দেওয়ার জন্য ভিডিও তৈরি করলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এমন বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচারটা দেখো তোমরা, সাবজেক্ট হয় প্রথমে শ্যাল বা উইল হ্যাভ, শুধুমাত্র উইল দিলেও চলবে, কেউ যদি ভাবো শ্যাল দিব না, উইল নিয়ে কনফিউশনে আছে, তারা শুধুমাত্র উইল ব্যবহার করে অতি যথেষ্ট। V1 প্লাস ING ইজিক্যাল টু V4। উদাহরণগুলো দেখবো, আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। পরবর্তী ভিডিওতে চলে যাবো, পরবর্তীতে ফর্মুলা মুখস্থ না করে প্যাটার্ন বোঝো। অর্থাৎ এই যে আমি কতগুলো কথা বলবো যেগুলো ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, শুধুমাত্র প্যাটার্ন বুঝলেই হয়ে যাবে। এক্সাম ট্রিক, সহজভাবে এক্সামে ক্র্যাক করার জন্য। প্রেজেন্টে আমরা যখন দেখব প্রেজেন্টটা, তখন কি থাকবে, অ্যাম, ইজ, আর। পাস্ট ওয়াজ, ওয়্যার। আর ফিউচার হচ্ছে শুধুমাত্র উইল। এই তিনটে মনে রাখলে অর্ধেক টেন্স শেষ। এই বিষয়টা যে অ্যাম ইজ আর থাকলে প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়্যার থাকলে পাস্ট টেন্স, উইল থাকলে ফিউচার টেন্স। এবার বি ভার্ব, হ্যাভ ভার্ব। আয়ের পরে কি হয়, আমরা এটা একটু শিখলাম যে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, আয়ের পরে অ্যাম হবে আর হ্যাভ হবে। হি, শি, ইট আর অ্যানি নেম, যখন কোনো থার্ড পারসন সিঙ্গুলার হবে আর অ্যানি নেম হবে, অর্থাৎ কোনো নাম বুঝাবে, তাহলে কি হবে, ইজ হবে, হ্যাজ হবে, অজ হবে। ইউ, উই, দে আর প্লুরাল হলে আর, হ্যাভ, ওয়্যার হবে। এই স্ট্রাকচারটা খুব ভালো করে বুঝে নাও, মুখস্থ করার দরকার নেই, এমনি হয়ে যাবে। এবার ইজি স্ট্রাকচার, যেটা নিয়ে আমি এতক্ষণ ভিডিওর প্রথমে বলা হয়েছে যে ইজি স্ট্রাকচার, কোনো সেন্টেন্স দেখা মাত্রই যে কোন টেন্সে আছে এবং সেই টেন্স থেকে অন্য টেন্সে হঠাৎ করে পরিবর্তন করার সহজ উপায়। প্রেজেন্ট ইনডিফিনিট যেমন সাবজেক্ট, ভার্ব, শুধু যেটা আমি বলেছিলাম V1 অথবা V5 অবজেক্ট, যেমন আই ইট রাইস। এবার আই ইট রাইস যদি এটাকে নিয়ে আমি একটা আই ইট রাইস, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যার স্ট্রাকচার সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ম কি, সাবজেক্ট অ্যাম ইজ দেয়ার, V4 প্লাস অবজেক্ট, যেমন এখানে সাবজেক্ট আই হবে। এবার এর নিয়ম হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর হবে। তো একটু আগে আমরা দেখলাম আই থাকলে কি হয়, অ্যাম হয়। এবার কি এর মধ্যে ভার্বকে ইট, এই ইট হচ্ছে ভার্ব, তাহলে ইটের নিয়ম V4 কন্টিনিউয়াস যখন হবে তখন V4 এর নিয়ম কি বললাম আমি, V4 এর নিয়ম হচ্ছে V1 হবে সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে V1 কি আছে, এটা V1, ইট, ইট, তার সঙ্গে কি আইএনজি, আর অবজেক্ট হচ্ছে রাইস। এবার এটা যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে করি তাহলে কি হবে, আমরা নিয়ম জানি, প্রথমে সাবজেক্ট হবে, তো সাবজেক্ট বসিয়ে দিলাম, তারপরে কি হবে, হ্যাজ অথবা হ্যাজ। আমরা জানি আই থাকলে কি হয়, আই আর উই থাকলে হ্যাভ হয়, তাহলে আই যেহেতু আছে তাহলে হ্যাভ হবে। তারপরে কি হবে, V3 হবে, তাহলে ইটের কি ইটেন,
রাইস। এটা যে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে কী হবে, আমরা জানি সাবজেক্ট হবে প্রথমে, সাবজেক্টের পরে কী হবে, হ্যাভ্যাজ তো যা আছে সেটাই থেকে যাবে, শুধুমাত্র একটা বিন যোগ হবে, হ্যাভ বিন, আই হ্যাভ বিন। দি ভি ওয়ান প্লাস আইএনজি, তাহলে ইট, ইট যেহেতু আইএনজি, আই হ্যাভ বিন ইটিং, তারপর যে সাবজেক্ট অবজেক্ট যাচ্ছে তাই। তোমাদেরকে বলা হচ্ছে যে এই দেখো দেখো একটা শব্দ বা আই ইট রাইস, এটা দিয়ে পুরো 12টা স্ট্রাকচার করা আছে। তোমরা এটা ফলো করবে, দেখবে, ভিডিওটি পজ করবে, খাতায় লিখে নেবে। লিখে নেওয়ার পর আমি কয়েকটি বাক্য দিচ্ছি, সেই বাক্যগুলোকে তোমরা কমেন্টে এই 12টি একটা সেন্টেন্স দিয়ে 12টি ফর্ম করে তোমরা কমেন্টে জানাবে। যেমন হি গোজ টু মার্কেট, 1 নম্বর। 2 নম্বর, I played football. 3 নম্বর, সুজাতা is watching a movie. এই 3টে স্ট্রাকচার নিয়ে এটার 12টা হবে, এইটারও 12টা হবে সেমভাবে, আর এইটারও 12 হবে। তোমাদের যে কোনো একটা সেন্টেন্স তোমরা নিবে, নেওয়ার পরে 12টা করে করার চেষ্টা করবে। পরবর্তী চলে যাব আমরা বিশেষ টিপস। সাবজেক্টের পরে এস বা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইটে হয়, এটা আমি একটু আগে বলেছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে হি, শি, ইট যে কোনো নাম থাকলে তার শেষে এস বা ইএস যোগ হয়। আইএনজি যুক্ত হওয়া যখনই কাজ চলছে বোঝাবে, কন্টিনিউয়াস বোঝালে আইএনজি যোগ হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। V3 ব্যবহার সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। এগুলো সব আলোচনা করা হয়েছে ভিডিওর মধ্যে, তবুও বিশেষ টিপস যেগুলো একটু মনে রাখার বিষয় সেগুলোকে আলাদাভাবে করা হয়েছে। এবার কয়েকটি কুইজ দেওয়া হচ্ছে, কুইজ। তোমরা এই কুইজগুলো সলভ করো এবং সঠিক উত্তরটি কমেন্টে জানাও। নিচের কোন বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ? অপশান এ, হি উইল গো টু স্কুল। বি, হি গোজ টু স্কুল এভরি ডে। হি ইজ গোয়িং টু স্কুল। হি হ্যাজ গন টু স্কুল। কোনটা হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। পরবর্তী 2 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইট ড্যাশ সিন্স মর্নিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই গ্যাপে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি টেন্স করতে চাই আমি, তাহলে কি বসবে সেটা সঠিকভাবে বসাও। পরবর্তী, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। এখানে হ্যাড লেফট কোন টেন্স? এই যে হ্যাড লেফটটা ব্যবহার করা হয়েছে এখানে, কোন টেন্স সেটা কমেন্টে জানাও।
যারা পারবে না তারা বলবে অবশ্যই, পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের অ্যান্সারগুলো সলভ করো। ফিউচার কন্টিনিউয়াসের সঠিক গঠন কোনটি, মানে স্ট্রাকচার। এই ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, যে স্ট্রাকচারগুলো আমি একটু আগে আলোচনা করলাম। যদি না পারো তবে ভিডিওটি আবার দেখো, পুনরায় দেখার পরে এই প্রশ্নের অ্যান্সারগুলো করো। এই প্রশ্নের অ্যান্সারগুলোর মাধ্যমে বোঝা যাবে তোমার প্রস্তুতি কতটা, তুমি বুঝতে পেরেছো ভিডিওটা, সেটা বোঝাবে। আই ড্যাশ মাই ওয়ার্ক বাই 5 PM টুমরো, ফিউচার পারফেক্ট টেন্সে পরিবর্তন করো। পাস্ট কন্টিনিউয়াস দে এর সাথে কোনটি বসে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দে এর সাথে কোনটি বসে আলোচনা করা হয়েছে। ভিডিওটি আবার দেখো, না পারলে না বুঝলে আবার কমেন্ট করো। নিচের কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঠিক উদাহরণ, এটা তো অনেক সহজ, বলা হয়েছে প্রেজেন্ট পারফেক্টের। আজকের পর্যন্ত এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যদি কোনো সমস্যা হয় টেন্স নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ইংরেজির গ্রামারের কোন সেকশন নিয়ে তোমাদের সমস্যা সেটা জানাবে, অবশ্যই তার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।